আমরা যখন নিচু ক্লাসে পড়তাম, যেমন ধরো 5, 6-এ বা 4-এ যখন পড়তাম, আমাদের টিচাররা যখন জিজ্ঞাসা করত যে বলো তো ভারতবর্ষে কটা ঋতু লক্ষ্য করা যায়, আমরা বলতাম হ্যাঁ স্যার 6টি ঋতু লক্ষ্য করা যায়। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু। কিন্তু যত বড় হলাম বা যত বড় হচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে কিছু কিছু ঋতু যেগুলি আমরা এখন আর উপলব্ধিই করতে পারি না বা বুঝতেই পারি না যে কখন বসন্তকাল আসে। সেই কোকিলের ডাক আজ আর কিন্তু শোনা যায় না। আজ অধিকাংশ সময় গাড়ির হর্নের আওয়াজ, না হলে ট্রেনের হর্নের আওয়াজ, না হলে বাতাসের দূষণ, না হলে কোনো না কোনো কিছু আমরা লক্ষ্য করি, না হলে অসময়ে বৃষ্টি দেখতে পাই, শীতের সময় বৃষ্টি দেখতে পাই, আবার দেখা যায় বর্ষাকালে যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টিই হয় না। আমরা আজকে ভারতের জলবায়ু নিয়ে দ্বিতীয় ভিডিওতে চলে এসেছি। তোমরা যারা প্রথম ভিডিওটি দেখোনি তাদের আমি বলবো এই ভিডিওটি শেষে অবশ্যই প্রথম ভিডিওটি দেখো, কারণ প্রত্যেকটা ভিডিও একটার সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আপ রয়েছে। প্রথম ভিডিওটি যদি মিস করে যাও তাহলে পরের ভিডিওটির ক্ষেত্রে কিন্তু বুঝতে অনেকটা অসুবিধে হতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। আজকে আমরা ভারতবর্ষের মৌসুমি বায়ু ও ভারতের ঋতু বৈচিত্র্য এই বিষয় সম্পর্কে জানব। ভারতবর্ষে মোট 6টি ঋতু থাকলেও কিন্তু আমরা 4টি ঋতু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল। এই গ্রীষ্মকাল কোন সময়কে বলছে? মার্চ মাসের শুরু থেকে জুন মাস পর্যন্ত। এই সময় আমরা কি জানি যে ভারতবর্ষ বা এই স্থলভাগের উপর সূর্য এই সময় লম্বভাবে কিরণ দেয়, ফলে স্থলভাগের উপর কি হয়? নিম্নচাপের সৃষ্টি হয় এবং জলভাগের উপর উচ্চচাপের সৃষ্টি হয়। তখন এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে আমরা এবার মৌসুমি বায়ু সম্পর্কে জেনে নিই। মৌসুমি শব্দটি একটি আরবি শব্দ যার অর্থ হলো ঋতু। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ঋতু অনুযায়ী যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলছে মৌসুমি বায়ু। এই মৌসুমি বায়ু কিন্তু এক কথায় স্থল বায়ু এবং সমুদ্র বায়ুর একটি বৃহৎ সংস্করণ। এই মৌসুমি বায়ু গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় অতি বৃষ্টিপাত ঘটায়, আবার কোনো জায়গায় কম বৃষ্টিপাত ঘটায়। তাই ভারতবর্ষের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর গুরুত্ব কিন্তু খুব বেশি এবং এই মৌসুমি বায়ুর কারণেই কিন্তু ভারতবর্ষের জলবায়ু নিয়ন্ত্রিত হয়। এই মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাগমন, অর্থাৎ মৌসুমি বায়ুর আসা, এই আসার কারণে বৃষ্টিপাত হওয়া, আবার প্রত্যাগমন অর্থাৎ ফিরে যাওয়া, যে সময় বৃষ্টিপাত না হওয়া বা কম হওয়া, এই বিষয়ের উপর ভিত্তি করে ভারতের জলবায়ুকে 4টে ঋতুতে ভাগ করেছে। কি কি? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল। 21শে মার্চের পর থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। এই সময় কিন্তু ভারতবর্ষের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। এই সময় গ্রীষ্মকালে এই থর মরুভূমি অঞ্চলগুলোতে কিন্তু উত্তাপ এতই বৃদ্ধি পায় প্রায় 48 ডিগ্রি পর্যন্ত হয় বা তাও ছাড়িয়ে যেতে পারে। আবার কি হয়, এই উপকূলবর্তী এলাকাগুলোতে যেহেতু সামুদ্রিক বায়ু প্রবাহিত হয়, এই অঞ্চলের উষ্ণতা কিন্তু 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এর মধ্যে থাকে। আবার সেই সঙ্গে সঙ্গে এই পার্বত্য অঞ্চলগুলির উত্তাপ কিন্তু আবার ক্রমশ হ্রাস পেতে থাকে, প্রায় 15 থেকে 20 ডিগ্রি বা এই অবস্থায় থাকে। অর্থাৎ গ্রীষ্মকালে মার্চ থেকে জুন মাস এই সময় উপকূল অঞ্চলে একরকম তাপমাত্রা থাকে, মরুভূমি অঞ্চলের তাপমাত্রা একরকম থাকে, আবার পার্বত্য অঞ্চলের তাপমাত্রাও আলাদা হয়ে থাকে। আবার ভারতবর্ষে ঠিক একই সময় অর্থাৎ গ্রীষ্মকালে মার্চ থেকে জুন এই সময় এই পশ্চিমবঙ্গ এবং অসম এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী হয় এবং এর ফলে প্রায় 15 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। এছাড়াও ঠিক এই একই সময় এই কেরল এবং কর্ণাটক এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হয়। ফলে আমরা কি জানলাম যে গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ থেকে জুন মাস এই সময় পশ্চিমবঙ্গ এবং অসমের অঞ্চল এবং কেরালা এবং কর্ণাটক এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গ এবং অসমের এই অঞ্চলে কালবৈশাখী বৃষ্টিপাত হয় এবং কেরল এবং কর্ণাটক এই অংশে কিন্তু এক ধরনের বৃষ্টিপাত হয় যাকে আম্রবৃষ্টি বলা হয়। ভারতের ঋতুগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঋতু কিন্তু বর্ষাকাল। তার কারণ ভারতবর্ষের অর্থনীতি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চাষবাসের উপর নির্ভরশীল। অতএব বৃষ্টিপাত যদি কম হয় তাহলে চাষবাসের উপর তার একটা ক্ষতিকারক প্রভাব পড়ে। এই কারণে ভারতের অর্থনীতিতে বৃষ্টিপাতের গুরুত্ব কিন্তু খুব বেশি। এই বর্ষাকালকে কিন্তু মৌসুমি বায়ুর আগমনকালও বলা হয়। দেখো, ভারতের এই দক্ষিণ পশ্চিম অংশে গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপে কিন্তু এই অঞ্চলে একটি গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়।
এবং এই নিম্নচাপ কেন্দ্র ভরাট করার জন্য কিন্তু দক্ষিণ দিক থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই অঞ্চলের দিকে ছুটে আসে এবং তা যখন নিরক্ষরেখা অতিক্রম করে তখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রূপে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে এবং ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই মৌসুমি বায়ু কিন্তু 5ই জুন এর মধ্যে কেরলে প্রবেশ করে এবং 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু সমগ্র ভারতবর্ষের মধ্যে এই বায়ু প্রবাহিত হতে শুরু করে এবং এর ফলে প্রচুর বৃষ্টিপাতও হয়। এই সময়ে সমগ্র ভারতবর্ষের গড় তাপমাত্রা থাকে প্রায় 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবার দেখো, এই মৌসুমি বায়ুর প্রবাহ পথকে কিন্তু আবার দুটি শাখায় ভাগ করা হয়েছে। কি কি? একটা হলো আরব সাগরীয় শাখা, যেটি আরব সাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আসে, এবং আরেকটি হলো বঙ্গোপসাগরীয় শাখা, এটি এই বঙ্গোপসাগরের উপর থেকে প্রবাহিত হয়ে আসে। এই আরব সাগরীয় শাখা যখন ভারতের দক্ষিণ ভাগে পশ্চিম উপকূল বরাবর এই পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয় এবং এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, অর্থাৎ এই উপকূলের এই অংশে বৃষ্টিপাত হয় এবং এই পর্বত অতিক্রম করে এই বাতাস যখন পাহাড়ের পূর্ব ঢালে প্রবেশ করে তখন বাতাসে জলীয় বাষ্পের অভাবে কিন্তু এই অংশে বৃষ্টিপাত হয় না। এই আরব সাগরীয় শাখার আরেকটা অংশ যখন মহারাষ্ট্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই সময় কোনোরূপ বাধা না পাওয়ার কারণেও কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়। আবার এই আরব সাগরীয় শাখার আরেকটি অংশ এই আরাবল্লী পর্বতের সমান্তরালে উত্তরের দিকে প্রবাহিত হয়। আরাবল্লী পর্বতের সমান্তরালে প্রবাহিত হওয়ার কারণে এই পর্বতেও এই বাতাস কিন্তু বাধাপ্রাপ্ত হয় না, ফলে এই রাজস্থান বা এই আরাবল্লী পর্বত সংলগ্ন স্থানেও কিন্তু বিশেষ তেমন বৃষ্টিপাত হয় না, প্রায় 25 সেন্টিমিটার বা তার আশেপাশে বৃষ্টিপাত হয়। আবার এই বঙ্গোপসাগরীয় শাখার একটা অংশ এই বাংলাদেশ অতিক্রম করে উত্তর দিকে গারো, খাসি, জয়ন্তী পাহাড় এই অঞ্চলে কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং এই অংশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এই স্থানের চেরাপুঞ্জিতে প্রায় 1100 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয়। এই চেরাপুঞ্জির কাছে মৌসিমরাম, যেখানে ভারতবর্ষের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, এই মৌসিমরাম অতিক্রম করে, অর্থাৎ এই মৌসুমি বায়ুর শাখা যখন চেরাপুঞ্জি অতিক্রম করে শিলংয়ে প্রবেশ করে তখন শিলংয়ে কিন্তু আবার কম পরিমাণে বৃষ্টিপাত হয়, প্রায় 200 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয়। এই শিলংকে কিন্তু আবার বৃষ্টির ছায়া অঞ্চলও বলা হয়। আবার এই বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ুর আরেকটি শাখা মায়ানমারের কারাকোরাম পর্বতশ্রেণীতে বাধাপ্রাপ্ত হয়েও কিন্তু আবার প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তোমরা এই নিচে দেওয়া চিত্রটি ভালো করে লক্ষ্য করো, তাহলে এই বায়ু প্রবাহের পথ সম্পর্কে আরো বেশি ভালো বুঝতে পারবে। মৌসুমি বায়ুর এই শাখাটি উত্তরে হিমালয় পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এই বায়ু কিন্তু এই হিমালয় পর্বত অতিক্রম করে উত্তর দিকে আর প্রবাহিত হতে পারে না পারার কারণে এই বায়ু প্রবাহ পথে দুটো আলাদা শাখায় বিভক্ত হয়ে আবার ভারতবর্ষের মধ্যেই প্রবাহিত হতে শুরু করে। একটি শাখা পূর্ব দিকে ব্রহ্মপুত্র উপত্যকার দিকে প্রবাহিত হয়ে যায় এবং আরেকটি শাখা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলোর দিকে প্রবাহিত হয় এবং এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটায়। ভারতবর্ষের জলবায়ুর পরবর্তী ঋতু হলো শরৎকাল। এই শরৎকালকে কিন্তু আবার মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কালও বলা হয় এবং সময়কাল কখন? অক্টোবর থেকে নভেম্বর মাস। আমরা এই অক্টোবর থেকে নভেম্বর মাসকে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল হিসেবে জানি। বার্ষিক আপাতগতি অনুসারে এই সময় সূর্য বিষুব রেখা অতিক্রম করে কিন্তু মকরক্রান্তি রেখার দিকে ক্রমশ সরতে থাকে, তাই এই ঋতুকে কিন্তু মৌসুমি বায়ুর প্রত্যাগমন কাল বলা হয়। এই সময় পাঞ্জাব, রাজস্থান এই রাজ্যগুলির উপরে কিন্তু তখন উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই সময় কিন্তু আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত থাকে, দিনের বেলায় উষ্ণতা খুব একটা বেশি থাকে না, কিন্তু রাতের বেলার দিকে ক্রমশ উষ্ণতা হ্রাস পেতে থাকে, ফলে রাতের আবহাওয়া কিন্তু অনেক বেশি আরামদায়ক হয়। দিনের বেলায় এই পূর্ব ভারতের দিকের রাজ্যগুলির উষ্ণতা প্রায় 30 ডিগ্রি এর কাছাকাছি হয় এবং একই সময় পশ্চিম ভারতের রাজস্থানে এই অঞ্চলে কিন্তু উষ্ণতা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। যেহেতু এই সময় মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল, এই সময় মৌসুমি বায়ু ওই একই পথে বিপরীত দিকে ফিরতে শুরু করে। যেহেতু স্থলভাগের উপর থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়ে আসে, তাই বাতাসে কিন্তু জলীয় বাষ্প তেমন থাকে না, কিন্তু এই বঙ্গোপসাগরের উপর থেকে কিছুটা প্রবাহিত হয়ে আসার ফলে এই অংশে সামান্য পরিমাণে জলীয় বাষ্প সঞ্চিত হয় বাতাসে। এর ফলে এই তামিলনাড়ু এই উপকূলবর্তী এলাকায় কিন্তু মৌসুমি বায়ুর প্রত্যাগমনকারী শাখায় এই অংশে সামান্য পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এই অংশ থেকে কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন মাঝে মাঝে আসে যে তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? আমরা দেখেছি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতবর্ষে প্রবেশের সময় একবার এই তামিলনাড়ু, কর্ণাটক উপকূলে বৃষ্টিপাত হয়
এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আবার প্রত্যাগমন করে সেই সময়ও কিন্তু এই তামিলনাড়ু এবং করমণ্ডল উপকূলে আরেকবার বৃষ্টিপাত হয়। তাই এই তামিলনাড়ু এবং করমণ্ডল উপকূলকে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বলা হয়। আমরা এখন ভারতবর্ষের পরবর্তী ঋতু শীতকাল এই সম্পর্কে জানব। ডিসেম্বর এবং ফেব্রুয়ারি মাসে সূর্য মকরক্রান্তি রেখার উপর বা তার কাছাকাছি প্রায় লম্বভাবে কিরণ দেয়, ফলে ভারতবর্ষের তাপমাত্রা কিন্তু খুব বেশি হয় না। এই সময় সমগ্র উত্তর গোলার্ধ কিন্তু শীত ঋতু বিরাজ করে। এই সময় মেঘমুক্ত পরিষ্কার আকাশ লক্ষ্য করা যায়। এছাড়া উত্তর থেকে মৃদুমন্দ শীতল বাতাস প্রবাহিত হয় এবং সমগ্র ভারতবর্ষের তাপমাত্রা দ্রুত কমতে থাকে। ফলে উত্তর দিক থেকে শীতল মৃদুমন্দ বাতাস সমগ্র ভারতবর্ষে প্রবেশ করে এবং ভারতবর্ষে মনোরম আবহাওয়া সৃষ্টি করে এবং ভারতবর্ষের সমগ্র অংশে শীতকালের সূচনা করে। এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় ভারতবর্ষের উপর কিন্তু তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে, যার ফলে ভারতবর্ষের উষ্ণতাটা কিন্তু কম থাকে। এই সময় শীতকালে এই দক্ষিণ ভারতের তামিলনাড়ু এই উপকূলবর্তী এলাকার কিন্তু তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয় এবং উত্তর ভারতে পাঞ্জাবের তাপমাত্রা কিন্তু 13 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। এছাড়া শীতকালে উত্তর ভারতের উত্তরাংশ অর্থাৎ জম্মু কাশ্মীর এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু হিমাঙ্কের নিচে নেমে যায়। 1 ডিগ্রি থেকে -1 ডিগ্রি থেকে প্রায় 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। এই সময় শীতকালে কিন্তু তেমন বৃষ্টিপাত হয় না, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে মাঝে মাঝে উত্তর ভারতের কিছু অংশে বৃষ্টিপাত হয়। এছাড়া হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু তুষারপাত হয়। এই অংশ থেকে বেশ কয়েকটি টিকা আসে কিন্তু পরীক্ষায়, যেমন পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, আশ্বিনে ঝড় কি, কালবৈশাখী কাকে বলে, লু কাকে বলে, আধি কাকে বলে, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় হয়। এই জাতীয় বেশ কিছু প্রশ্ন আমরা কিন্তু এই ভিডিওর শেষে জানব। আমরা এতক্ষণ ভারতবর্ষের জলবায়ুর মধ্যে মৌসুমী বায়ু ও ভারতের ঋতু বৈচিত্র্য এই বিষয় সম্পর্কে জানলাম। এখন আমরা ভারতবর্ষের মৌসুমী জলবায়ুর যে প্রভাব, মানে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ু কি প্রভাব পড়ে, জলবায়ুর উপর মৌসুমী বায়ুর কিছু সুপ্রভাবও আছে, কিছু কুপ্রভাবও আছে, সেই প্রভাবগুলি সম্পর্কে জানব। ভারতের কৃষিকাজ মূলত মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করেই কিন্তু সম্পন্ন হয়। যেমন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়, কারণ এই অঞ্চলে মৌসুমী বায়ুর ফলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ঠিক আবার মৌসুমী বায়ুর অনিশ্চয়তা এবং কম বৃষ্টিপাতের কারণে কিন্তু কচ্ছ এবং কাথিয়াবাড় এই উপকূলবর্তী এলাকায় কিন্তু মিলেট জাতীয় শস্যের চাষ করা হয়। সুতরাং আমরা বলতে পারি যে মৌসুমী জলবায়ুর প্রভাবে ভারতবর্ষের কৃষিকাজ কিন্তু সম্পন্ন হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট হলো স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব। স্বাভাবিক উদ্ভিদের অবস্থানের উপরও কিন্তু মৌসুমী বায়ুর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন এই উত্তর ভাগের হিমালয় পার্বত্য অঞ্চল বা এই পশ্চিম দিকের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এবং এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু চিরহরিৎ, পর্ণমোচী এবং সরলবর্গীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু বেশি হয়, তাই এই অঞ্চলগুলোতে এই জাতীয় উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায়। আবার মৃত্তিকার গুণাগুণ কিন্তু অনেকাংশে বৃষ্টিপাতের উপর নির্ভর করে থাকে। আমরা দেখেছি যে অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় সেই অঞ্চলে কিন্তু অত্যাধিক ধৌত ক্রিয়ার ফলে ল্যাটেরাইট জাতীয় মৃত্তিকা লক্ষ্য করা যায়। আবার যে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেখানে জলসেচ পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, সেই অঞ্চলের জমিতে কিন্তু লবণের পরিমাণ বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও শুষ্ক অঞ্চল, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, সেখানের মাটি কিন্তু অনুর্বর হয় এবং আলগা প্রকৃতির হয়, মাটি অধিক ক্ষয়প্রবণ হয়। অতএব আমরা বলতে পারি যে এই মৃত্তিকা সৃষ্টিতে বৃষ্টিপাতের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এই অংশ থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলি মাঝে মাঝেই পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলি সম্পর্কে জেনে নেব। ভারতের জলবায়ু এই অংশ থেকে কয়েকটি 2 নম্বরের কোশ্চেন যেগুলি মাঝে মাঝেই পরীক্ষায় আসে, এই প্রশ্নগুলি সম্পর্কে আমি একবার বলে যাচ্ছি। এই প্রশ্নগুলির মধ্যে কোনোটির যদি তোমরা উত্তর জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু সেই প্রশ্নটি সম্পর্কে লিখো। কালবৈশাখী, লু, আধি প্রত্যেকটাই কিন্তু 2 নম্বরের টিকা আসে। অনেক সময় আসে যে কালবৈশাখী কাকে বলে বা কি, একই রকমভাবে লু কাকে বলে এবং আধি কাকে বলে। 2 নম্বর আশ্বিনের ঝড় কাকে বলে বা আশ্বিনের ঝড় কি, পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, তামিলনাড়ু উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন, এই প্রশ্নটি আজকে আমরা আলোচনা অলরেডি করে নিয়েছি। ভারতে শীতকাল শুষ্ক প্রকৃতির হয় কেন, এই প্রশ্নগুলো তোমরা একটু জানার চেষ্টা করো। কোনো অংশে যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ডান দিকের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রেখো, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারো। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।